সূর্য মেরু আমার কাছে আমি ফুটবল লাভারের থেকেও আমি মোহনবাগান লাভার বেশি। আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আজকাল.in-এর পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সৃঞ্জয় বোস, মোহনবাগান ক্লাবের নতুন সচিব। তিনি নতুন নন, পুরনো। আজকে সৃঞ্জয়দাকে আমরা যখন সামনে পেয়েছি তার সঙ্গেই গল্প করব, সৃঞ্জয়দার গল্প। সৃঞ্জয়দা বলবেন, আমরা শুনব। সৃঞ্জয়দা, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। বলছি, গত কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখছি, মানে বিশেষ করে কালকের পর থেকে ফেসবুকে দেখছি কেউ লিখছেন বোস দ্য বস, বোস ইজ ব্যাক। আপনিও একটা পোস্ট করেছেন। এই সমস্তগুলো সোশ্যাল মিডিয়ায় যখন আপনি দেখেন, আপনার কীরকম, মানে ফিলিংটা কীরকম হচ্ছে এখন? না দেখুন, এটা সোশ্যাল মিডিয়া থেকে আমার মানে এমন কিছু হয় না, কিন্তু এটা অটোমেটিক্যালি দেখুন, মোহনবাগান ক্লাব এমন একটা জায়গা যেখানে লাখ লাখ সমর্থক, সদস্য, সবার একটা আশা আছে। সো সেইখানে এই চেয়ারে বসার অর্থ হচ্ছে যে এই পুরো এদের মানে যে আশা, যেটা প্রত্যাশা আপনার কাছে, সেটা পূরণ করতে হবে। সো এটা একটা চ্যালেঞ্জিং জব। মোহনবাগান ক্লাব, এটা মোহনবাগান ইস্ট বেঙ্গল হচ্ছে বাংলার, আমি মনে করি বাংলা দুটো দলে বিভক্ত হয়ে আছে, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। সো সেই ক্লাবের জেনারেল সেক্রেটারি হওয়া, আমার মনে হয় এটা একটা ভগবানের আশীর্বাদ। এবং এটা প্লাস এটা যে যারা অধিকাংশ এই এত সাপোর্টার আছে, এত আছে, তারা যে আপনার ওপরে আস্থা রাখছে, এটাই মানে এটাই আগামী দিনে আপনাকে টেনে নিয়ে যায়। চালিকা শক্তি, ড্রাইভিং ফোর্স যাকে বলে। আপনি বললেন যে এটা একটা চালিকা শক্তি। এখন আপনি স্বস্তিতে, মানে চেয়ার সচিব, মোহনবাগান ক্লাবের সচিব, মোহনবাগান ক্লাব আবার ফিরে এসেছেন। না, সেটা আবার ফিরে আসাটা ডেফিনেটলি একটা জায়গায় একটা ছিল, সেটা ফিরে এসেছি। কিন্তু তার সাথে সাথে এখন যে প্রত্যাশা, এখন যে মানুষের যে চাহিদা, যেটা সদস্য সমর্থকদের, সেইগুলো পূরণ করতে হবে। শুধু গদিতে বসে থেকে স্বস্তি আসে না। যখন একটা কাজ করতে পারবেন, যখন তারা এসে এটার আনন্দ উপভোগ করবে, আপনার সামনে দেখবেন সদস্য সমর্থকরা, তখন একটা স্বস্তি আসে, যে একটা অ্যাচিভমেন্টের একটা স্বস্তি, যে আমি পেরেছি করতে। যতক্ষণ না কিছু দিতে পারছি সদস্য সমর্থকদের, ততদিন স্বস্তির কোনো প্রশ্ন ওঠে না। আপনার প্রচার দেখছিলাম, মানে যেভাবে মোহনবাগান ক্লাবের নির্বাচন ঘিরে একটা উৎসাহ, একটা উদ্দীপনা, একটা পারদ চড়ছিল। আমার একটা চার্লস ডিকেন্সের একটা লাইন মনে পড়ছিল, যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। তা আমার এখন মনে হচ্ছে, যে আপনি কি বলবেন সেটা আমি জানি না, তবে আমার দেখে মনে হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, ইট ইজ দ্য বেস্ট অফ টাইমস। মানে আপনি এসছেন, ইট ইজ দ্য বেস্ট অফ টাইমস। মাঝের একটা সময় আপনি চলে গেছিলেন অভিমান বশত, সেটা দেখুন, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। আবার আপনি আরেকটা কথা বললেন, যে সময়ের কথা। সময় কিন্তু এই যে স্বস্তির কথা বললেন, যে যতক্ষণ না সমর্থকদের আমি কিছু ফিরিয়ে দিচ্ছি, তাদেরকে আনন্দ দিচ্ছি, দেখুন, তা ততক্ষণ স্বস্তি নেই। আমি মানে তার সঙ্গে একটা যোগ করবো, এই সময়ের কথা যখন আসলো, যে এই সময় কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কীরকম চ্যালেঞ্জ? যে আপনার দিকে আরও বেশি করে নজর এখন, যে টুম্পাইদা, সৃঞ্জয় বোস এসছেন, তার কাছ থেকে আমাদের প্রত্যাশা আরও বেশি, আপনার দিকে আরও বেশি আতশ কাচের নিচে আপনি। সেরকম কি এখন থেকেই সেরকম ফিল করছেন, অনুভূতি? দেখুন, আমি অলওয়েজ বলে এসেছি যে সময় হচ্ছে সব থেকে বলবান। কখনো কারোর খারাপ সময় আসে, কখনো কারোর ভালো সময় আসে। যখনই মানুষের খারাপ সময় আসবে, এই নয় যে হাল ছেড়ে দেবেন।
সেই সময়টা যদি আপনি রুখে দাঁড়ান, সেই সময়টা যদি আপনি ফিরে আসতে কাজে লাগান, তাহলে দেখবেন যেদিন ফিরে আসছেন, দ্যাট ডে ইউ কাম ব্যাক মোর স্ট্রঙ্গার দ্যান বিফোর। রাইট। সো আর মানুষের সময়, খারাপ সময় থেকে শিখতে হয় যে আমি কি কি ভুল করেছি, আমার কি কি আগামী দিনে শুধরে নেব, তাহলে আমার আগামী দিনের পথ চলাটা অনেক মসৃণ হবে। সো এটাই আমি বিশ্বাস করি যে সময় মানুষের রোজ খারাপ থাকে না, সময় একদিন না একদিন ফিরে আসবেই, কিন্তু সেটা ভগবান তার অনেক পরীক্ষা নেয়, অনেক তার বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয়। সো সেই পেশেন্সটাও খুব ইম্পর্টেন্ট। ঠিকই। তা ধরুন মাঝের 3 বছর, এখন আপনার এখন নতুন নিয়ে মাঝের ওই সময়টি যে আপনি যেটা বলছিলেন যে ওই সময়টা আমাকে বুঝতে হয় যে কোন জায়গাটা আমার ভুল হলো, কোন জায়গাটা ঠিক করলাম, এখন কি পেছন ফিরে তাকিয়ে আপনার মনে হয় যে আগের থেকে আমি এখন অনেক বেশি পরিণত? দেখুন, তোমাকে পুরো তোমার ভুল থেকে শিক্ষা নিতে হবে, কি কি ভুল করেছো আগামী দিনে শিক্ষা নিতে হবে, এবং তার আগেনস্ট মানে যা যা ভুল করেছো সেটার আগেনস্টে তোমাকে নিজেকে শুধরে নিতে হবে। সো দেখো, আমি 3 বছর আগে কি হয়েছে না হয়েছে যদি তুমি এখন মনে রাখো, তাহলে তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না। সো অনেক সময় অনেক কিছু ভুলে যেতে হয়, অনেক সময় অনেক কিছু এগিয়ে যাওয়ার জন্য হাতে হাত মেলাতে হয়, কিন্তু আগামী দিনে সেইগুলো যেমন তুমি এগিয়ে যাবে, তেমন নিজের জায়গাটা যাতে ঠিক থাকে সেটাও দেখো। মানে এই নয় যে তুমি সব কিছু ছেড়ে এগিয়ে গেলে, মানে তুমি যখন এগোচ্ছ তোমার নিজের এটাও ঠিক করে রাখো, নিজের জায়গাটা মনে রেখো যে একটা অতীত ছিল, অতীতে কি হয়েছে সেটা মনে রেখে সেটা বলা ভালো, খুব সহজ যে আমি ভুলে যেতে চাই, কিন্তু মাঝে মাঝে সেটা মনেও পড়ে, কিন্তু মানুষের ম্যাচিওরিটিও তার সাথে সাথে বাড়ে। সো লাইফকে তখন যেমন করে যেভাবে যায় সেটাকে ধরা সেইভাবে। আমি আপনাকে খুব একটা বিড়ম্বনায় ফেলবো না, বা সেরকম না, যেরকম আপনি বললেন যে কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু মনে পড়ে, সেই আবার সেই কবির কথায় একটা লাইনে যে মানে ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, মানে কোনো এক অলস বিকেলে, অলস সময় হয়তো অনেক কিছু মনে পড়ে। তা যেদিন আপনার নাম ঘোষিত হলো যে আপনি সচিব, যেদিন মনোনয়ন জমা দিলেন, সেই রকম নিজের কিছুক্ষণ, নিজের কিছু সময়, অনেক কিছু নস্টালজিয়া, অনেক ছোট ছোট গল্প, সেরকম কি মনে এসেছিল, বা সেটা আপনাকে অন্যভাবে নাড়া দিয়ে গেছিল? দেখো, এবছর যখন আমি সচিব হই, তখন প্রথম যে জিনিসটা আমি মিস করছিলাম হচ্ছে আমার মাকে। আমার ফোনে এখনও সেই ছবিটা আছে, যেদিন আমি প্রথমবার জিএস হয়েছিলাম, তখন আমার সাথে মায়ের একটা ছবি ছিল, সেদিনই তোলা একটা। সো সেই ছবিটা আমার ফোনে এখনও স্ক্রিন সেভার হিসেবে আছে। তো আমি সেদিন দেখাচ্ছিলাম যে আজকে মা থাকলে সব থেকে খুশি হতো। সো দেখো, জীবনে মানুষের প্রচুর দুঃখ আক্ষেপ নিয়েই মানুষের জীবন। আনন্দেরও অনেক স্মৃতি আছে, তেমন অনেক দুঃখর স্মৃতি। আমার সব থেকে ভাল লেগেছিল যখন আমার সচিবকালে আমরা আই লিগ জিতি। 2015, 2018? না, যেটা 2018 2015 তো আগে না, 2000 যেটা কিবুরা জিতলো। হ্যাঁ, কিবুরা লিগটা যেটা। সো তারপরে যেটা আমাদের গৌরব আছে, বাইরের ওই যে আমেরিকায় থাকে গৌরব রায়, ও দীপাঞ্জন, ওদের সাথে আমরা একসাথে যেটা টাইম স্কোয়ারে মোহনবাগানে করেছিলাম। সো এইগুলো আমি যখন ছোটো ছোটো, আজকে মোহনবাগান ক্লাবে আমি যখন চেয়ার লাগিয়েছি, তখন এগুলো হচ্ছে একটা ছোটো ছোটো, এগুলো মধুর
দেখো মানুষ খারাপ জিনিসটা মনে রাখতেই পারে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য না এই পজিটিভ জিনিসগুলো মনে রাখা খুব জরুরি। তো এমনি অনেক ঘটনা আছে যেগুলো মোহনবাগানের আজকে দেখুন, আজকে মোহনবাগানের জন্য কিছু করতে পারলে বা একটা স্যাটিসফ্যাকশান, একটা আনন্দ উপভোগ করি যে আমি এটা করেছি যেটা এতগুলো লোককে আনন্দ দিচ্ছে, এটা তো একটা আশীর্বাদ আমি মনে করি ঈশ্বর। অবশ্যই অবশ্যই, এতজন লোকের আশীর্বাদ ঝরে পড়ছে, এর থেকে আর বড় পাওনার কি হতে পারে, তাই না? ডেফিনেটলি। এবার তার মধ্যে ভালো ওয়েদারের মধ্যে মাঝে মাঝে তো বৃষ্টি পড়ে, মাঝে মাঝে মেঘ গর্জে, ঝড়ও হয়, হ্যাঁ, কিন্তু আবার পরের দিন সূর্য ওঠে, সেমনি। না, আপনার সঙ্গে আপনার লেখা পড়েছি, আপনি সবসময় আপনার লেখায় মানুষের কথা থাকে। আপনি উড়িষ্যায় খেলা দেখতে গেছেন, সেখানে অসংখ্য মোহনবাগান সাপোর্টার যারা রাত্রিবেলা অনেক কষ্ট করে এসছে, আপনিও গেছেন, কিন্তু আপনি তাদের কথা তুলে ধরছেন যে তারা কত কষ্ট করে ওই ক্লাবের, প্রিয় ক্লাবের খেলা দেখার জন্য যাচ্ছে। আপনি সবসময় মানুষের পাশে থাকার একটা বার্তা দিয়েছেন, আপনার লেখাতে পড়েছি, আপনার কথায় আপনি তো বলেনই। আমি একটা অন্য কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ওই যেরকম ঝড়ের কথা বললেন বা একটা দিনের পূর্বাভাসের কথা বললেন, আপনার নির্বাচনী প্রচারের একটা লাইন, তোমাকেই চাই, তোমাকে চাই। তা কোন সময় আপনার মনে হলো যে মানে আমাকেই চাইছে মোহনবাগানের সমর্থকরা, মোহনবাগানের সদস্যরা, মোহনবাগানের সভ্যরা, সবাই আমাকেই চাইছে, এইটাই হাই টাইম, দিস ইজ দ্য হাই টাইম, আমাকে এবার অগ্রসর হতে হবে? এটা কোন সময় ফিল করলেন? না দেখো, আমার অলওয়েজ বিশ্বাস ছিল যে আমি মোহনবাগান সদস্যরা আমার পাশে আছে সেটা, এবং আমরা যখন প্রচারে বেরিয়েছি, যখন মানুষের কাছে গেছি, তখন প্রচুর রেসপন্স পেয়েছি। এবং আমার কাছে অনেকে বলে এই যে ইলেকশন হলো না, কিন্তু আমি বিশ্বাস করি আজকে তো আচ্ছা দুটো পক্ষ ছিল, একটা যে কোনো ডেমোক্রেসিতে দুটো পক্ষ থাকে, আমরা দুটো পক্ষ মানুষের কাছে, সদস্যদের কাছে পৌঁছেছি। ঠিক, তারপরে আমরা তাদের সব কথা শুনেছি, আমরা তাদের প্রবলেম জেনেছি। সো কিন্তু আমরা দুপক্ষই পরে ডিসাইড করেছি আমরা অ্যাকচুয়ালি, দেখুন মোহনবাগানে এই দুপক্ষ মানে কি, এটা আমরা একসাথেই ছিলাম একটা দিন, একদমই। সো মাঝখানে অনেকগুলো কারণ, ওই যে যেটা বলছি, রাস্তায় পথে চলতে চলতে গাড়ি চাকা অনেক সময় গর্ততে পড়ে, কিন্তু আবার তারপরে গর্ত থেকে উঠে আবার ভালো রাস্তাও পাওয়া যায়। সো মানুষের জীবনে চলাটাও অন্যি। সো এটার থেকেই আমাদের পুরনো অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত, নিজেদেরকে কারেক্ট করা উচিত, দিয়ে সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। সো আমি মনে করি এই যে আজকে আমরা যে মেম্বারদের কাছে পৌঁছাতে পেরেছি, এই যে তাদের কথা শুনতে পেরেছি, তাদের কি কি চাহিদা, তাদের কোথায় প্রবলেম, তারা কি চায়, এইগুলো যদি আমরা ঠিক করে সুরাহা করতে পারি, এইগুলো যদি আমরা ঠিক করে ডেলিভার করতে পারি, সেটাই হচ্ছে আসল গণতন্ত্র, দ্যাট ইজ দ্য রিয়েল ডেমোক্রেসি। একদম। আজকে ডেমোক্রেসিতে আজকে আমি যদি মানুষের প্রবলেম শুনে সেটা ডেলিভার করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট থিং। এই যে প্রচার করলেন, মানে আপনি কত জায়গায় গেছেন, কত জায়গায় অসংখ্য মানুষ এসেছে, তারা তাদের অভিযোগের কথা বলেছে, তারা তাদের ভালোবাসার কথা বলেছে, এবং এই যে যেটা বলছেন যে তাদের কথা শুনে এটা কিন্তু পরবর্তীকালে আপনার মানে আপনার প্রশাসনিক কাজে আরও বেশি সুবিধা হবে। কারণ একদম ঠিকই, এই যে সদস্যদের কাছ থেকে, সমর্থকদের কাছ থেকে যে কথা আপনি শুনলেন, তাতে আপনার কি মানে কীরকম মনে হয়েছে, যে কোন জায়গাটায় মোহনবাগানের মনে হচ্ছে একটু উন্নতির দরকার, বা তাদের বার্তা কি, কোন জায়গাটা করলে আর একটু, মানে তুমি যদি মোহনবাগানের সদস্যদের দেখো, মানে আমি যারা মানে এই হিউজ কোথায় কোথায় বাইরে বাইরে আছে, আজকে আমি জানি বহু লোক বিদেশে আছে যারা মোহনবাগান সমর্থক, যারা মোহনবাগানের খেলা রোজ ফলো করে, সেই বাইরে থেকেও টাইম ডিফারেন্স অনুযায়ী উঠে সকাল থেকে একটি ফলো করে। সো এমনি এটা একটা প্যাশন।
আজকে সবাই যে এমনি কত লোক আছে যারা হাঁটতে পারে না, এই হচ্ছে আজকে এই যে আমি জানি অভিক যার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তার এই মোহনবাগানির এটাই তাকে আজকে বাঁচিয়ে রেখেছে। আজকে সেই মোহনবাগানের জামা কাপড় পরে যখন আসে তার মধ্যে সে আর হাসি, তার মধ্যে হাজার কষ্ট, কিন্তু এই যে মোহনবাগান জার্সি পরে মাঠে এলে সেই যে হাসি, এটা কিন্তু কোথাও পয়সা দিয়ে কেনা যায় না, বা এটা সেই নিজের মন থেকে সেই হাসিটা বেরিয়ে আসে। তো মানে এটা সব জায়গায় মানে কত লোকের কত কি প্রবলেম মানে তুমি দেখতে পারবে, প্লাস ক্লাবেরও তারা কিন্তু সবাই, আমি দেখেছি একটা সদস্য সমর্থকদের সাথে কথা বলুন, তারা কিন্তু সবসময় ভাবে নিজের মতো করে যে ক্লাবটার এটা হলে হয়তো উন্নতি হবে, এটা হলে হয়তো উন্নতি হবে, সেটাই তারা আমাদের কাছে চায়। তখন আমাদের বুঝিয়ে বলতে হয় যে এইটা হয়তো সম্ভব, ওইটা হয়তো সম্ভব নয়, কিন্তু এটাই তো এই যে সবাই ক্লাবটাকে নিজের ভাবে, সবাই নিজের মতো ক্লাবের উপকার করতে চায়, এটাই হচ্ছে বড় ব্যাপার। সেরকম সিগনিফিকেন্ট কিছু কি তাদের কাছ থেকে পেয়েছিলেন? যে না, প্রচুর লোক আছে ক্লাবের জন্য, তারা ভাবে তাদের সামর্থ্য অনুযায়ী ক্লাবের এইটা হলে ভালো হতো, ক্লাবের এইটা হলে ভালো হতো, এমনি প্রচুর আছে। এবং এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে তো প্যাশন, মানে আমার মনে হয় এটাই ভালোবাসা, এটাই মানে এখানে কোনো স্বার্থ নেই। ক্লাব স্বজন বিয়োগের পরও তারা চলে আসে মোহনবাগানের খেলা দেখতে, একদম মানে কোনো স্বার্থ নেই, এটাই জীবনের চালিকা শক্তি বলতে পারো মোহনবাগান। এটা একটা মানে অনেকে হয়তো বুঝতে পারে না, কিন্তু মোহনবাগান এটা যে কত বড় প্যাশন, কত বড় ইচ্ছে, কত বড় একটা ভালোবাসার জায়গা, এটা মানুষ বুঝিয়ে ওঠা যায় না। একটু আপনাকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছি, যে মোহনবাগানের কথা বলছেন, মোহনবাগান একটা ভালোবাসা, মোহনবাগান মন্দির সম একটা ব্যাপার, মাতৃসমা ক্লাব। ওই ইংরেজিতে একটা কথা যে চ্যারিটি বিগিনস এট হোম, সমস্ত শিক্ষার শুরু ওই ঘর থেকে। বাবাকে দেখেই কি মোহনবাগানের প্রতি এই ভালোবাসা? দেখো, আমি সেটা বলতে পারবো না। ছোটো বয়স থেকেই মোহনবাগানের, তখন একদম ছোটোবেলায় কমেন্ট্রি শুনতাম, বাড়িতে কমেন্ট্রি হতো মোহনবাগানের, সেই থেকেই মোহনবাগান এটা জন্ম। আমার মনে হয়, আমি অলওয়েজ বলি না যে মোহনবাগানের সাপোর্টার বা ইস্টবেঙ্গলের সাপোর্টার হওয়া এটা জন্মগত ব্যাপার, এটা তোমার রক্তে থাকে না। এরকমও তো দেখা যায় যে মোহনবাগানের বাড়িতে ইস্টবেঙ্গলের সমর্থক, ইস্টবেঙ্গলের বাড়িতে মোহনবাগানের সমর্থক, এরকম সেটা হয়তো হয়েছে। কিন্তু আমার বাড়িতে যেহেতু মোহনবাগান ফ্যামিলি, সব কিছুই মোহনবাগান কেন্দ্রিক, তাই জন্য আমি মোহনবাগান সাপোর্টার হয়েছি। দেখো, সে তো হয়ই, কারণ অনেকে আছে যারা, দেখো সেইটা অনেকে ফুটবল তখন ফলো করতে করতে, যাদের বাড়িতে ধরো অত মোহনবাগানের চল নেই নেই, তারা ফুটবল পরবর্তীকালে ফলো করলো, তখন সে একটা দলের সাপোর্টার, কাউকে দেখে, কোনো প্লেয়ারকে দেখে সেটাও একটা আছে। কিন্তু আবার যারা একদম প্রথম থেকেই যারা মোহনবাগানিও আছে, এমনিও আছে, সেটা আছে, মানে যখন থেকে সে বুঝতে শিখেছে। তো সেটাই প্রশাসনে যখন মানে আসলেনি, এসে পড়লেনি, তা আবার সেই একটু পেছন ফিরে দেখা আর কি, যে কোন দিন, কোন সময়, কোনো ঘটনাও হতে পারে যে ফিল করলেন যে এটা তো আমার ভালোবাসার ক্লাব, আমার ভালোবাসার ক্লাবের জন্য কিছু যদি আমি করতে পারি, আমারও প্রশাসনে আসা উচিত। এইটা কবে ফিল হলো বা কবে ফিল করলেন? দেখো, মোহনবাগানের এর সাথে আমি অনেক দিনই যুক্ত। আমি অনেক কিছু করেছি যখন আমি প্রশাসনে যুক্ত হইনি, কারণ বাবার সাথে সাথে, বাবা যেহেতু অ্যাক্টিভ ছিল ক্লাবে, আমিও। সো অমনি করে কিছু না, আমার প্রশাসনে আসার ক্ষেত্রে অনেকটা রোল অঞ্জন কাকুর আছে, কারণ তখন আমি কোঅপ ছিলাম, আমাকে অঞ্জন কাকু এবং সেই সময় জোর করেই প্রায় এজিএস বানায় তো ক্লাবের। সো অঞ্জন কাকুর একটা হিউজ রোল আছে আমার মানে প্রশাসনিক ব্যাপারে আসার পেছনে।
এবং তারপরে তো আমি, বাবা, দেবাশিস দা, অঞ্জন কাকু, আমরা 4 জন মিলে বহু দিন ধরে ক্লাব চালিয়েছি। তারপরে সময়েতে আবার সেই সময় অনেক সময় অনেক কিছু কেড়ে নেয়, আবার অনেক কিছু দেয়। তো সেটাই। আমি ময়দানে যাকেই জিজ্ঞেস করি, আপনার ভালো নামের থেকে আমার মনে হয় মানে ডাকনাম ট্রাম্পস ওভার ভালো নাম। হ্যাঁ, যে এটা বোঝায় যে না, সেটা আমার মনে হয় টুম্পাই বলাটা ইজি, তাই জন্য লোকে মনে রাখে। সৃঞ্জয়টা একটু খটর মটর করে। আপনি হয়তো সেইভাবে দেখেন, আমি সেভাবে দেখি না। আমার মনে হয় এটা ভালোবাসার জন্যই হয়। দেখবেন ভালোবাসার লোককে কিন্তু তার ডাকনাম ধরেই ডাকে, ভালো নাম ধরে খুব একটা ডাকে না। আমার যাদের সঙ্গেই কথা বলেছি বা যাদের, যে আপনি কিন্তু তাদের মনের ভিতরে ঢুকে গেছেন। এবং ওই যে আপনার নামের কথা বলছিলাম, যে এই যে ভালোবাসা তৈরি করা, একটা ভালো লাগার জায়গা তৈরি করা, এবং সমর্থকরাও মনে করে যে হ্যাঁ, সৃঞ্জয় বোসকে আমরা যদি আমাদের সমস্যার কথা বলি উনি শুনবেন, ওনার কাছে পৌঁছানো যায়। এটা কি আপনার ভাবমূর্তি বলুন বা আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, এটা আপনাকে কি? দেখুন, আমি এইটা অনেকটা আমার বাবার কাছ থেকে পাওয়া, যে ইউ শুড বি ইজিলি অ্যাক্সেসেবল, মানুষ যাতে তোমার কাছে আসতে পারে। আরেকটা হচ্ছে, আমি বিশ্বাস করি যে কোনো মানুষের উপকারে যাতে আমি লাগতে পারি, একটা ছোটোভাবে হলেও যদি একটা মানুষের উপকারে লাগতে পারি। আর লোকের সাথে ভালো ব্যবহার করতে কোনো পয়সা লাগে না, ঠিক। সো মানুষের সাথে যদি ভালো ব্যবহার করো, তাকে সম্মান দাও, দেখো সব কিছুই রেসিপ্রোকাল। তুমি মানুষকে সম্মান দিলে তবেই মানুষ তোমাকে সম্মান দেবে। সো লোকের সাথে মেশো, লোকের সাথে ভালোভাবে থাকো। জীবনে এরাই এই আশীর্বাদ, এটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। দেখবে তুমি এই যে ভালোবাসা পাও, এই যে মানুষ তোমার সাথে থাকে, মানুষ একটা একটা বিশ্বাস রাখতে পারে যে ঠিক আছে, আমি আজকে সৃঞ্জয়দাকে এটা বললে সৃঞ্জয়দা আমার কথাটা শুনবে। এটাই কিন্তু আমার একটা খুব বড় আশীর্বাদ, যে আজকে যে আমার ওপরে লোকে বিশ্বাস করতে পারে, আমার ওপরে লোকে আমার ভালো, সেটা সত্যিই খুব, এটা আমার মনে হয় ভগবানের আশীর্বাদ আমার, এবং আমার বাবা মার আশীর্বাদ আমার উপরে, যে মানুষের যতদিন পারবো যাতে মানুষের উপকার করে যেতে পারি, মানুষের পাশে থাকতে পারি। একটু অন্য কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যেদিন আপনি মনোনয়ন তুললেন এবং যেদিন আপনার নাম ঘোষিত হলো সচিব হিসেবে, সেদিনটা কিভাবে কাটালেন বাড়ি গিয়ে? একটা বিশাল একটা পাথর মাঠেই কাটে না, তারপরে যে একটা বিশাল একটা পাথর, আমি মানে বৌদিকে আর কি একটা ইন্টারভিউতে দেখছিলাম, আপনার সহধর্মিনী নীলাঞ্জনা দেবী একটা ইন্টারভিউতে দেখছিলাম, উনি এত আবেগতাড়িত হয়ে গেছেন যে উনি প্রায় কেঁদে ফেলছিলেন। হ্যাঁ, কিন্তু দেখুন, এইটা একটা 3 বছরের এই যে একটা লড়াই ছিল, এটা ডেফিনেটলি আজকে আমার ছেলে, বউ, বাবা সবাই আমার পাশে ছিল। এবং এই লড়াইটা, এটা একটা পার্সোনাল লড়াই ছিল, মানে 3 বছরে বহু কিছু ফেস করেছি, বহু কিছু গেছে। সো সেটা একটা স্যাটিসফ্যাকশান বলতে পারেন। এবং মানুষ যখন অতটাই, আমার কাছে মোহনবাগানের সচিব পদ যেভাবে চলে গেছিলো, আমি চেয়েছিলাম যে করে মানে আমার সচিব হতেই হবে, মানে এটা আমার প্যাশনের জায়গা, প্লাস এটা যেন একটা লড়াই ছিল। সো একটা লড়াই জেতার পরে তো একটা আনন্দ বা মানে অমনি করে স্পেশাল করে কিছু হয়নি। একটু ইমোশনাল হয়ে গেছিলেন সেই রাতে বা সেই দিনটায়? হ্যাঁ, ডেফিনেটলি ইমোশনাল ছিলাম, এটা একটা বড় ব্যাপার ছিল। এবং ডেফিনেটলি এটা দেখুন, মোহনবাগান ক্লাবের এত সদস্য, এত কিছু, সেই ক্লাবের আমি জেনারেল সেক্রেটারি, এটা তো আশীর্বাদ। এটা তো পরম প্রাপ্তি একটা। মানে ওই যে আপনি বলছিলেন যে একটা ব্যক্তিগত লড়াই যেন কোথাও ছিল, কোথাও আমাকে ফিরে আসতে হবে, একটা আর্জি ছিল, কোথাও একটা ছিল লড়াই, কোথায় কিছু, সব কিছু মিলিয়ে সব ভালো যা শেষ ভালো। আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে আপনার এটা
পুরনো জীবনে আসন ঘাঁটতে ঘাঁটতে আর তাহলে তুমি এগিয়ে যেতে পারবে না। সো একটা পুরনো অতীতকে কোথাও একটা কাটা দরকার। না, আপনি কতটা এখানে ফিরতে প্যাশনেট এবং কতটা আপনার আর্জি ভেতরের আর্জটা, সেটা আপনার সোশ্যাল মিডিয়ায়, আজকাল সোশ্যাল মিডিয়ায় তো সব কিছুই দেখা যায়, সব কিছু ফলো করা যায়। আপনার একটা পোস্ট আমি বেশ বছর 2 আগে, 2.5 বছর আগে একটা দেখেছিলাম, আপনি পোস্ট করেছেন, গো লাভ ইন দ্য প্লেসেস ইউ হ্যাভ ক্রাইড, ওয়ান্স ইউ হ্যাভ ক্রাইড অ্যান্ড জাস্ট চেঞ্জ দ্য ন্যারেটিভ। এরকম একটা, মানে তখন থেকেই বোঝা যাচ্ছিল যে না আপনি ফিরতে কতটা। So you already have a new narrative and let us not go back into the old না, আমি narrative. সেটা বলছি না, বলছি মোহনবাগান ক্লাবে প্রচুর মানে নানা ধরনের ঘটনার আপনি সাক্ষী। যদি দুটো এরকম ঘটনার কথা আপনাকে গল্প করতে, আমাদের যে অডিয়েন্স আছে তাদের কাছে আপনাকে শেয়ার করতে বলা হয়, যেটা মানে দারুণ একটা অনুভূতি, যে অনুভূতি আপনি চোখ বন্ধ করে, মানে সেই অনুভূতি আপনি বারবার করে আপনার কাছে ফিরে আসে, আপনার সারাটা দিন ভালো করে দেয়। এরকম যদি দুটো অনুভূতি আমাদের অডিয়েন্সের কাছে শেয়ার করেন। দেখো, আমার ফার্স্ট এই একটা অনুভূতির মধ্যে যেটা আমাকে করে হচ্ছে, ইয়ারটা বলে যাচ্ছি, যে বছর চুনি গোস্বামী চলে গেলেন এবং অঞ্জন মিত্র জেনারেল সেক্রেটারি হলেন। তখন আমাদের টিম হচ্ছে না, আমাদের শিশির ঘোষকে ওঠানো, ওটা আমার ফার্স্ট ইন্ডিভিজুয়াল যদি বলেন, মানে সবাই লিখছে কাগজে, পরের দিন সকালে কাগজে বেরোচ্ছে যে শিশির ঘোষ ইস্ট বেঙ্গলে রাত্রিরে কনফার্ম হয়েছে। আমি ভোরবেলা লোক পাঠিয়ে শিশিরদাকে আমার বাড়িতে উঠিয়ে এনেছিলাম। সো এটা বলতে পারেন একটা অ্যাচিভমেন্টের কথা। দেখুন, তারপরে আজকে মনোরঞ্জন ভট্টাচার্যকে ওঠানো, সেই থেকে সাইন করানো, ওই সময়টা তরুণ দে এই করা, প্লাস মানে ইস্ট বেঙ্গলের ঘর ভাঙা, কৃষাণু বিকাশ প্রথমবার যেবার আমরা মানে হেরে গেলাম, পারলাম না রাখতে, পরের বার যেভাবে ওঠানো হলো। আরেকটা সব থেকে বড় ঘটনা ছিল ম্যারাডোনাকে মোহনবাগান মাঠে এনে উপস্থিত করা। সো সেটা আমাদের ওই 12 মিনিট মনে হয় আপনার জীবনের সবচেয়ে ব্যস্ততম মুহূর্ত নাকি? খালি বল সাপ্লাই করছেন, ও বল মারছে গ্যালারিতে। না, ম্যারাডোনা মানে দেখুন, আমার জীবনে খুব বোকা বোকা ঘটনা আছে বলতে পারেন। আমি যেহেতু ম্যারাডোনার ফ্যান, আমার পেলে এসেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাকে তখন মুখ্যমন্ত্রী একদিন মহালয়ার প্রোগ্রাম ছিল মনে হয় এই নজরুল মঞ্চে, তা আমাকে উনি বললেন চলো এখান থেকে, আমাদের যাওয়ার কথা ছিল ওখানে, তা মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ওই পেলের সংবর্ধনায়। আমি বলেছিলাম না না, আমি পেলের ওখানে যাব না, আপনি বরঞ্চ আমার ছেলেকে নিয়ে যান। তো এটা হয়তো বোকা বোকা ঘটনা, কিন্তু আমার কাছে ম্যারাডোনা ইজ আলটিমেট। সো মানে তার বাইরে আমি কাউকে ভাবতে পারি না। মারাদোনার ছোঁয়া কি মেসির মধ্যে দেখতে পান? আমি ম্যারাডোনাকে কাউর মধ্যেই দেখতে পারি না। ম্যারাডোনা। এবং আমি এখনো বলছি, মেসি যদি সেই সময় থাকতো, মেসি সেই খেলা খেলতে পারতো না। আজকে ম্যারাডোনা যেভাবে মার খেয়েছে, আজকে তো রেফারি অনেক বেশি কঠোর। তখনকার দিনে যা মার খেয়েছে তাতে বল প্লেয়ারকে বাঁচাও এইরকম ইয়েও তখন ছিল না। মারতে মারতে পা দিয়ে রক্ত কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছে। সো ম্যারাডোনার একটা আলাদা একটা ক্যারিশমা ছিল, একটা বডির একটা বিলটাই অমনি ছিল। আপনি যখন এই ইস্ট বেঙ্গলের ঘর ভাঙার কথা বললেন, শিশির ঘোষের কথা বললেন, মনোরঞ্জন ভট্টাচার্যকে নিয়ে আসা, এই যে দলবদল, এই দলবদলটা কলকাতার ফুটবলের একটা অলংকার। এবং আপনার বাবা টুটুবাবু যেভাবে চিমাকে মোহনবাগান ক্লাবে এনেছেন, এবং পরবর্তীকালে আপনি এবং দেবাশিস দত্ত যেভাবে ওডাফাও কলিকে এনেছেন, যেভাবে সনি নর্দেকে এনেছেন। আমি সনি নর্দের একটা ছোট্ট একটা ঘটনা বলি। তখন সনি নর্দে মোহনবাগানে আসবে এরকম চূড়ান্ত এরকম আলোচনা চলছে।
তা ওর ক্লাবের যে সম্ভবত প্রেসিডেন্ট, তাকে আমি ফোন করেছিলাম যে কী ব্যাপার বলুন তো, সনি নদী কি আসছে এর মোহনবাগান ক্লাবে? তিনি আমাকে পরিষ্কার এই ভাষায় কথা বললেন, শুনুন আপনি লিখে দিন সনি নদীকে আমরা যে পরিমাণ টাকা দেবো, ভারতবর্ষের কোনো ক্লাব তাকে ওই পরিমাণ টাকা দিতে পারবে। কথা বলে আজকে বলতে কোনো প্রবলেম নেই। সনিকে যখন আনতে গেছি, সনি খেলে তখন শেখ হাসিনার ছেলের ক্লাব, শেখ জামাল। মানে আমার ওখানকার একজন ফ্যামিলি ফ্রেন্ড আছে, তার বাড়িতে আমরা উঠেছিলাম, আর সবাই না কাঁপছে লিটারালি, মানে যে ওরা যদি জানতে পারে কেলেঙ্কারি হবে, তোমরা কথা বলতে এসেছো। আমরা সে কোনো রকমে সনির সাথে কথা বলি, ডেকে কথা টথা বলে মানে চুপচাপ করে আমরা কলকাতা ফিরে আসি। ওটা ফাঁকেও সেরকমভাবেই আপনারা নিয়েছিলেন না, মানে সেই আজকে বলতে না, কিন্তু আমি সেটাই বলছি যে ওই আনন্দটা বা ওই অলংকারের জায়গাটা আমরা খুব কাগজে পড়তাম, বাবা কিরকম দারুণ দুঃসাহসের পরিচয় দিয়ে নিয়ে এসেছে, সেইটার একটা আলাদা আছে। আবার এখন তো ওয়ার্ল্ড ফুটবলে যেমন কর্পোরেটাইজেশন হচ্ছে, এখানে হয়েছে, সো কিন্তু এই ফিলটা তো পাওয়া যায় না কর্তাদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে। সেই ফিলটা না পাওয়া গেলেও আমাদের এর মধ্যেও কয়েকটা চেঞ্জ নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে এর মধ্যে। সো ফুটবল, আমার মনে হয় ফুটবলের এখন একটা জনপ্রিয়তা তুঙ্গে আছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এবং আগামী দিনে এই জনপ্রিয়তা চলতে থাকবে। আপনি মোহনবাগানের কথা বলছেন, মানে আপনাকে যদি এরকম একটা ধরুন একটা দল তৈরি করতে বলা হলো, যে আপনার প্রিয় দল মোহনবাগানেরই, আপনি কাকে ক্যাপ্টেন করবেন? কাকে ক্যাপ্টেন করবেন? কাকে বলবেন যে আপনিই ক্যাপ্টেন? খেলার মাঠে ধরুন একটা মোহনবাগানের সেরা একাদশ তৈরি হলে, তারা খেলবে একটা কোনো প্রদর্শনী ম্যাচ বা কিছু, হ্যাঁ, তা হয় না অনেক সময় সচিবের সেরা দল হয়। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক না, তবু সচিবের চেয়ারে বসে না, সবাই ভালো, মানে যদি এটা ক্যাপ্টেন করা হয়, ক্যাপ্টেন তো একটু অন্য রকম না, ক্যাপ্টেনের চরিত্রটা একটা অন্যরকম। সে সামনে থেকে যদি আপনি সব দিনকার নিয়ে করেন, খুব বলা সহজ নয় একদমই। না, মোহনবাগানের লেজেন্ডস খেলে গেছে, যাদের খেলার নিয়ে বলার অধিকার আমার নেই, মানে আমি সেই দৃশ্যটা দেখাতে পারি না তাদের খেলা নিয়ে বলার। এমনি অনেকেই আছে, সেটা আমার দেখা, আমার সময়কার যদি আপনি বলেন সেইটার বলতে গেলে আমি বলবো মোহনবাগানের সব থেকে লাকি ক্যাপ্টেন তাহলে শিলটন পাল। আচ্ছা, আবার ব্যারেটো একটা টিম ম্যান, দারুণ টিম ম্যান, ব্যারেটো ইজ আ দারুণ টিম ম্যান। সো সব মিলিয়ে মানে অমনি করে কিছু নেই, বলা যাবে না, অমনি করে বলা মুশকিল। যেমন ওই ধরুন দুটো যে আই লিগ আমরা জিতলাম, দুটোই ডিফারেন্ট টাইপ অফ টিম একদম। আজকে ওই টিমটা, আমার মনে হয় ওই টিমটা সব থেকে মোহনবাগানের ওয়ান অফ আমাদের দেখা এই সময়কার বেস্ট টিম ছিল হচ্ছে 2014-15 ওই টিমটা, এবং আগামী দিনেও সেই সাফল্য আমাদের ওই যে 3-4 বছর আমরা 9 রানার্স 9 চ্যাম্পিয়ন, 9 রানার্স 9 চ্যাম্পিয়ন, আমার মনে হয় ওই টিমটা খুবই ভালো ছিল। এই যে শিলটন পালের কথা বললেন, আমি শিলটন পালেরই আরেকটা কথা বলি, আপনার সঙ্গে শিলটনকে নিয়েই আর কি। আমার মনে হয় আপনি কর্তা, মানে অফিসিয়াল শুধু নন, আপনি একজন কোচ, মানে কোচের ভূমিকা, কেউ তো বলতে পারেন না যে কোচ সবসময় প্লেয়ারকে মোটিভেট করবে কেন, তাকে তৈরি করবে। আমি কালকেই শিলটনকে বসে বসে বলছিলাম যে আমার মনে পড়ে, খালি তোকে আমি বলেছিলাম যেদিন নিখিল ওই ম্যাচটা, যেদিন সনি চলে গেল খেললো না, নিখিল যেদিন আমরা প্রায় 5 গোলে জেতার ম্যাচ, নিখিল কদমের বলটা গড়িয়ে গড়িয়ে গিয়ে বারে লাগলো, আমি শিলটনকে বলেছিলাম, শিলটন তুই ভাই দেখ প্রতি ম্যাচে একটা করে গোল আসে, এই ম্যাচটা খালি গোল আস না। সো দেখো এইগুলো হচ্ছে, আমি ছোটোবেলায় সেই আমি প্লেয়ারদের সাথে সময় প্রচুর কাটিয়েছি, আমি শিশিরদার সাথে, সত্যদার সাথে একসাথে ঘরে হলদিয়ায় থেকেছি যখন ছোটোবেলায় গিয়ে, যখন ছোটোবেলায় ওরা আমার বাড়িতে থাকতো ওদের সাথে সময় কাটাতাম। সো
এদের সাথে সাথে করে মানে দেখুন আজকে 2014-15 যখন জিতলাম বা পরেরটা যখন কিবুর সময় আমরা জিতলাম, আমি দেবাশিস দা দেখুন কোনো কিছুই না ইজি হয় না, না একদমই না। তখন আমি, দেবাশিস দা, উত্তম দা, ইমরান, বাপ্পা দা, আমরা রোজ সকালে প্র্যাকটিসে গেছি, রোজ কিভাবে টিম যাবে কিভাবে এ হবে। তখন স্পন্সর নেই, বাবা একলা স্পন্সর, আমাদের সেই আজকে পেমেন্ট দিতে পারছি না, পেমেন্ট এই সবভাবে 2014-15তেও বলুন আর এইটাতেও বলুন, এটা কোনো কিছু ইজি আসে না, সাকসেসের কোনো ইজি রেসিপি নেই, তোমাকে খাটতে হবে। আমি এখনো আমার ছেলে ভেন্টিলেটারে, আমি গিয়ে আমি আর দেবাশিস দা কল্যাণীতে ম্যাচে গেছি, যেদিন ম্যাচটা আমি জিতলাম আমার ছোট ছেলে ভেন্টিলেটারে, তো যেতে হবে কিছু এ নেই। আজকে আমার তুক ছিল যে আমি মাঠে গেলে হেরে যাই, কল্যাণীতে আমি বাইরে গিয়ে কল্যাণীতে গাড়িতে চুপচাপ অন্ধকারে মশার কামড় খেতে খেতে বসেছিলাম যে খেলাটা শেষ হোক তখন মাঠে যাব। 2015 সালের 31শে মে আপনি গেলেন, কিন্তু আমি মাঠে যাইনি, মাঠে এলেন না, আমি হোটেলে বসে হোটেল থেকে আওয়াজে শোনা যেত যে গোল হচ্ছে কিনা হচ্ছে, আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে তখন। সো এই না, ওই শিলটনের কথাটা কেন বললাম, ওই যে ম্যাচটা বললেন আমরা দেখছি প্রেস বক্স থেকে শিলটন ওই দিকের গোল থেকে, আপনি সেদিন ডাগ আউটে ছিলেন, আপনি ম্যানেজার ছিলেন, শিলটন দৌড়তে 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 সে আপনার কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল। এবং মানে সেই কারণেই বলছি যে আপনি শুধু অফিসিয়াল নন বা ইয়ে নয়, যে না তোমার সাকসেস পেতে হলে তোমার প্লেয়ারদের সাথে, প্লেয়ারদের মধ্যে থেকে তোমার বেস্টটা বার করতে হলে তোমাকেও প্লেয়ারদের সাথে মিশতে হবে। তার আজকে একটা প্রবলেম হলে সেটা তোমাকে এ করতে হবে, তাকে তোমাকে আপন করে নিতে হবে, তাহলেই সে তোমাকে বেশি এ দেবে। আজকে প্লেয়াররা প্রফেশনাল, অনেকে শিলটন নয়, মোহনবাগান, অন্তপ্রাণ, ব্যারেটন, তো বাকি প্লেয়ার তো প্রফেশনাল নেই। তো প্রফেশনাল মানে কি, তাকে আজকে এই যে সাপোর্টারদের তাকে জিতে নিতে হবে, ঠিক আছে? সে তো কালকে অন্য ক্লাবে চলে যাবে, সে তো প্রফেশনাল, সে তার জন্য, এটা নিয়ে খারাপ ভালো কিছু না, না একদমই না। তোমার কাজ হচ্ছে তার মধ্যে থেকে নিংড়ে তার সাফল্যটা বার করে, সেরাটা বার করে নাও, এটা হচ্ছে তোমার কাজ। সেটাই মানে টুটু বাবুর কথাও আমরা প্রাক্তন ফুটবলারদের কাছ থেকে যেরকম শুনছি, যে ওনার সময় প্লেয়ারদের সঙ্গে সখ্যতা, প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের আর্থিক দিকটা দেখা, যাতে প্লেয়ার ভালো থাকে। প্লেয়ারই তো মাঠে তো খেলবে, প্লেয়ার, আমরা তো খেলবো না, আমাদের কাজ হচ্ছে ভালো করে রান্নাটা করা, তার থেকে যাতে সব বিরিয়ানি ঠিকঠাক বেরিয়ে বার করে আনতে পারি। আপনি দীর্ঘ সময় এই মোহনবাগান ক্লাবের সঙ্গে আছেন, অনেকের খেলা দেখেছেন, অনেক বিদেশির খেলা, ইস্টবেঙ্গলের বিদেশির খেলা দেখেছেন, সারা ভারতবর্ষে এখন তো বিদেশি নির্ভর খেলা হয়েও গেছে। ওডাফা ওকলি, সনি নর্দি, হোসে রামিরেজ ব্যারেটো, এই তিনজনকে যদি আপনাকে বলা হয় তিনজনের মধ্যে আপনার কাছে আপনার খেলা কার, এই তিনজনের মধ্যে কার খেলা ভালো লাগে? যেমন মারাদোনার কথা এক কথায় আপনি বলে দিলেন যে মারাদোনা, ব্যারেটো ডেফিনেটলি। দেখুন ওডাফাও খুব ভালো, যে যার দিকে। ওডাফা একটা অন্য টাইপ অফ প্লেয়ার, তখন তুমি চিমা একটা অন্য টাইপ অফ প্লেয়ার। সো সেমনি মানে ব্যারেটো অন্য টাইপ অফ প্লেয়ার, কিষান উদয় অন্য টাইপ অফ প্লেয়ার। এটা নিয়ে কাউকে বলা যায় না যে কে এগিয়ে বা কে পিছিয়ে। তবে ব্যারেটো ডেফিনেটলি, আমার ব্যারেটোর খেলা খুবই ভালো লাগে। এমনি অনেকেই আছে, সো অনেক করে। ইস্ট বেঙ্গলের কারোর খেলা ভালো লেগেছে কোনো সময় এরকম? না, সবারই খেলা ভাল লাগে। ইস্ট বেঙ্গলে যাদের খেলা ভাল লাগে সেই প্লেয়ারটাকে আমরা নিয়ে নিই, ওটা নিয়ে আমার কোনো ব্যাপার না। আমি কিন্তু এগুলো আপনাকে মোহনবাগান সচিব হিসেবে জিজ্ঞেস করছি না, একজন আদ্যন্ত ফুটবল লাভার হিসেবে আমি জিজ্ঞেস করছি। ফুটবল লাভারদের কিন্তু কোনো সেই অর্থে মানে একটা না, আমার কাছে আমি ফুটবল লাভারের থেকেও আমি মোহনবাগান লাভার বেশি। আমার
এটা অন্য প্যাশন। আমরা যেই যারা বলে না আমরা ফুটবল লাভার টাভার, এই অত বেশি তাত্ত্বিক আলোচনায় আমার যাওয়ার কোনো নেই। আমি বলতে কোনো দ্বিধা নেই, আমি মোহনবাগান লাভার। আমি অত বলার ফুটবল হ্যাঁ ঠিক আছে পছন্দ করি, আমি তাই বলে আমি অন্য ক্লাবের অন্য প্লেয়ারকে পছন্দ করব না। বলছি এবার একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের খেলা হয় আমাদের এই আপনি বললেন বাঙালি ভাগ হয়ে যাওয়ার একটা ম্যাচ, যেদিন ডার্বি হয় বাঙালি আলাদা হয়ে যায় দুটো ক্লাবকে সমর্থন করে। মানে সাম্প্রতিক যে পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে মোহনবাগানের ধারে পাশে ইস্টবেঙ্গল আসে না। মোহনবাগান খেললে নিয়ম মোহনবাগান জিতবে, এটা নিয়মে পরিণত হয়েছে। একাধ দিন যদি ইস্টবেঙ্গল ড্র করে বা জেতে সেটা ব্যতিক্রমী একটা ঘটনা। আপনার 10-15 বছর আগেকার কথা বলছি, যখন লড়াইটা খুব তুল্যমূল্য হতো, দারুণ লড়াই হতো, মানে ম্যাচটাও কিন্তু ওরকম জমে যেত, তখন যেই আনন্দ হতো আর এখন একই রকম আনন্দ না? আনন্দের কোনো ভেদাভেদ কিছু? ইস্টবেঙ্গলকে হারাতে পারলে সব রকমের আনন্দ হয়ে যায়, সব দুঃখ ভুলে যাই, সব রকম। তো তখন সে যখন দেখো আজকেও তো ইস্টবেঙ্গল টিম, সে নয় তার খারাপ সময় যাচ্ছে, তার বললে তো ইস্টবেঙ্গল তো হয়ে যাচ্ছে না। আর আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাচ্ছে, সেটা যে কোনো গেমে হারলে দুঃখ পাই, যে কোনো গেমে হারালে আনন্দ পাই, একদম প্লেন সিম্পল কথা। এটা কোনো বেশি মাত্রা কম মাত্রার এই 5 দিনের ম্যাচে কি আনন্দটা অনেক কিছুকে ছাড়িয়ে গেছিল? 5 দিনের ম্যাচের রেজাল্টের পরে একটা স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ ঠিক আছে আমরাও 5 গোল দিতে পারি, সেটাও আমরা দিয়েছি। দেখো আমি এখনো মনে করি এখন যেভাবে গোল হয়ে যাচ্ছে, ডিফারেন্ট ম্যাচে বেড়ে যাচ্ছে গোলের সংখ্যা, আগে তেমন সংখ্যা হতো না মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে। আর এটা আমার মনে হয় কোথাও মোহনবাগানীদের কপালটা খারাপ বলতে পারো, যে বহু ম্যাচ হয়েছে আমরা 5 গোলে জেতা ম্যাচ কিন্তু আমরা গোলটা হয়নি। এটা এখন বললে অনেক কিছু শুনতে হতে পারে, কিন্তু আমি এখনো ওই নিখিল কাদামের বলটা আমি এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখি, ওই বলটা গড়িয়ে গিয়ে বাড়ে মারলো। মানে এমনিও হতে পারে, এটা সত্যি একটা দুর্ভাগ্য। এর বেশি আমি কিছু বলতে চাই না। বলছি যেটা দেখা যাচ্ছে বোস পরিবারের একটা পরম্পরাই বলতে পারেন, টুটু বাবু আপনি পরম্পরা মেনেই কি আপনার ছেলে অরিঞ্জয় তাতাই সেও মোহনবাগান ক্লাবের না প্রশাসনে আসবে কিনা বলা খুবই ডিফিকাল্ট, সেও মোহনবাগান সমর্থক। এবং তবে আমি মনে করি যে একটা মানুষ যদি ময়দান করে সে অনেক বদ গুণের থেকে বেঁচে যেতে পারবে। ময়দান এমনই একটা জিনিস যেটা অনেক কিছু শেখায়। এবং আরেকটা জিনিস আমি মনে করি, ময়দানে তুমি যদি আসো, তুমি মানুষকে মানুষ বলে মেশা যায়। তো ও প্রশাসনে আসবে কিনা আমি জানি না, তবে ও মোহনবাগান সাপোর্টার, মাঠ ময়দান করা ভালো। প্রশাসনে আসবে কিনা দেখো, এত সদস্য আছে, এতই আছে, আমি মনে করি এটা আমাদের ঈশ্বরের আশীর্বাদ যে আমি মোহনবাগান ক্লাবের প্রশাসনে আছে। সবাই তো আসতে পারে না, তো এটা আমার মনে হয় কপালের ব্যাপার। ঠিক, তো এটাই আশীর্বাদ, এটা কপালের ব্যাপার। আচ্ছা, এবার তো কলকাতা লিগেই দেখা হতে পারে, বা আগেও হয়েছে, একদিকে ভবানীপুর একদিকে মোহনবাগান। সে আগেও হয়েছে, হ্যাঁ আগেও হয়েছে। তা এইবারের লড়াইটা কি আগের বারের মতোই হবে না একটু অন্যরকম? আমার খুব দেখুন, ভবানীপুর আমার নিজের ক্লাব, আমি নিজে চাই, কিন্তু মোহনবাগান ভবানীপুরের ব্যাপারে সেটা কোনোদিন আমার জায়গা নিতে পারে না। মোহনবাগানটা দেখ, আমি অলওয়েজ বলে এসেছি মোহনবাগান আমার রক্তে, আমার জন্ম থেকে আছে। ভবানীপুর ক্লাব তো আমি জীবনে পয়সা থাকলে বা আমার সাফল্যতে আমি অ্যাকোয়ার করতে পারি, আমি কিনে নিতে পারি, কিন্তু মোহনবাগান ক্লাবের সেটা তো আর হয় না। মোহনবাগান ক্লাবের
ভালোবাসা বা সেই যে সাপোর্টারের যে আবেগ সেটা কেনা যায় না। সো সেটা আমার কাছে অলওয়েজ মোহনবাগান ভবানীপুর নাথিং নিউ, এত বছর ধরে আমি ওটা ইউজ টু হয়ে গেছি। বলছি আমাদের যারা মানে দর্শক এবং পাঠক যারা আছে তাদের মধ্যেও ওই আপনি যেরকম বললেন যে জন্মের মুহূর্তে কেউ ইস্টবেঙ্গল হয়, কেউ মোহনবাগান হয়, তাদের জন্য আপনি যদি একটু কিছু বলেন যে আপনার আগামী দিন মানে কোন কোন মোহনবাগানের জন্য বা মোহনবাগানের সদস্য সমর্থকদের জন্য কি ভালো ভালো খবর অপেক্ষা করে থাকতে পারে। আমি থাকতে পারে বললাম, থাকছেই আমি বলছি না, থাকতে পারে, বা আপনি মানে তাদের জন্য এই সবে তো চেয়ারে মানে এই সবে এলাম, তো কিছু মানে অনেকগুলো প্ল্যান আছে, সেগুলো করতে আমাদের একটু সময় লাগবে। যেমন মহিলা ফুটবল নিয়ে আমরা আলোচনা করতে চাই যে কিভাবে কি হবে, তারপরে নানা রকমের অনেক জিনিস আছে। আমরা মেম্বারদের কি কি ফেসিলিটি দিতে পারি, আমাদের মাঠে যদি খেলাটা হয় কলকাতা লিগের, সো সব শুদ্ধ মিলিয়ে অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম আছে। আশা করি আগামী দিনে এই যে সদস্যরা সমর্থকরা আমাদের ওপরে যে বিশ্বাস যে আস্থা রেখেছে সেটার প্রতি আমরা যথাযথ জাস্টিস করতে পারবো, যাতে আমাদের মানে সবাই আমরা একসাথে মোহনবাগান ক্লাবে ভালোভাবে থাকি, একসাথে ভালোভাবে চলি। মানে আমি একেবারে শেষের দিকে এসে গেছি আপনার সঙ্গে গল্পের। আপনাকে একটা সময় দেখা গেছে প্রচুর লোককে আপনি টিকিট দিয়েছেন, আপনি নিজে গ্যালারিতে বসে খেলা দেখছেন, মোহনবাগানের খেলা থাকলে। কলকাতা লিগ শেষ হয়ে যাবে, নতুন করে আবার আইএসএলের আবার একটা নতুন সিজন শুরু হয়ে যাবে, আবার সেই একটা ফুটবলের ক্রেজ, আবার সেই দর্শকদের কাছে টিকিটের চাহিদা। তা সেই টিকিট নিয়ে মানে টিকিটের অনেকের কাছ থেকে আমাকে আমার অনেক বন্ধু বলেছে আজকে টিকিট পাওয়া যাবে মোহনবাগানের, হ্যাঁ আজকে ম্যাচ আছে তো, তা অনেকেই পায়নি, তারা ঘরে বসে টিভিতে খেলা দেখেছে। তা সেই সমস্ত দর্শকদের জন্য, মোহনবাগানের দর্শকদের জন্য টিকিট, দেখো টিকিট আমরা চাই সবাইকেই দিতে, কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। সেটা আমিও দেখো আগেও আমি যখন ছিলাম এখানে আমি তখনও এক্সট্রা টিকিট কিনেছি, অনেক সময় অনেককে দিয়েছি। সো সেইটা কিন্তু সব সময় সবাইকে যে টিকিট দিতে পারবে এটা হয়ে ওঠে না। এটা মানে একটা কনস্ট্যান্ট আছে, একটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে ইস্টবেঙ্গলও তো ইকুয়াল নাম্বার অফ টিকিট পায় মোহনবাগানের মতনই। সো সেই টিকিটটা তো ভাগাভাগি হয়ে যায় না। সো সবাইরই আস্থা রাখা উচিত, সবাই ঘুরে ফিরে টিকিট পাবে। প্রপার সিস্টেম আমরা করতে চাইব যে টিকিট যাতে দেওয়া হয়, কিন্তু আমি গ্যালারি তো বাড়াতে পারবো না, গ্যালারির সংখ্যা তো আমার সীমিতই, আমি সেই সংখ্যার টিকিটই তো আমার লোককে দিতে হবে। কিন্তু আমরা চেষ্টা করব, যেটা আমরা বলেছি, যেটা স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলবো, এবং উনি যথেষ্ট কোঅপারেট করেন আমাদের সাথে, যে ওই সাপোর্টারদের জল টল পাওয়া নিয়ে এইগুলো একটা ইস্যু অনেকেই বলেছে, আমরা যেখানেই গেছি সেখানেই এটা শুনেছি। সো এইগুলো আমরা চেষ্টা করব যে যারা সদস্য সমর্থকরা যারা খেলা দেখতে যায় তারা যেন আরও স্মুথভাবে খেলা দেখতে পারে, আরও ঠিকভাবে, মানে বেশি মানে যে যে প্রবলেমগুলো আমরা আজকে গিয়ে ইলেকশনের সময় এই যে শুনেছি সেগুলো আমরা চেষ্টা করব অ্যাডজাস্ট করতে। সৃঞ্জয় বোসের সঙ্গে কথা বললে সহজে থামা যাবে না, অনেক গল্প। সদ্য উনি দায়িত্বে এসছেন, মাত্র একদিন হয়েছে। আমরা আগামী দিনে আরেকটু উনি এই ব্যাপারটায় ধাতস্থ হয়ে নিন, আমরা আবার ওনার গল্প শুনবো, ওনার কাছ থেকে অনেক পুরনো গল্প শুনবো, যেগুলো সত্যিকারের অনুপ্রেরণার অনেকের কাছে। আজকের মতো আপাতত সৃঞ্জয় বোসের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর অন্যান্য খবরের জন্য আপনারা নিশ্চয়ই দেখতে থাকুন আজকাল.in। নমস্কার।